যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার আইডিএফের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, আইডিএফের হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। এদিকে হামাসের নাশকতামূলক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। অন্যদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনায় ইসরায়েল সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। কাগজে কলমে গাজায় যুদ্ধবিরতি বহাল থাকলেও নতুন করে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। রবিবার আইডিএফ এর হামলায় অন্তত ৪২ জন নিহত হওয়ার খবর জানিয়েছে রয়টার্স। অন্যদিকে হামাসের হামলায় অন্তত ২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ। ইসরায়েলের একাধিক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, গাজার একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামাসের হামলার জবাবে বিমান হামলা চালায় আইডিএফ। হামাসের নাশকতামূলক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা আল জাজিরাকে জানান, ইসরায়েলি বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলে অবস্থিত বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া খান ইউনিসের উত্তর পশ্চিমে আজদা এলাকায় একটি তাঁবুতে হামলা হয়েছে। হামাসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। এছাড়া গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল অন্তত ৪৭ বার শর্ত লঙ্ঘন করেছে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজার ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোকে এখনো পুরোপুরি মাত্রায় সচল করা যায়নি বলে জানায় ডক্টরস উইদাউট বর্ডার। স্কাই নিউজকে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান, প্রয়োজনীয় চিকিৎসা ছাড়াই অনেক আহত ব্যক্তি হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এখনো পর্যন্ত ইজিপ্টের সঙ্গে রাফা ক্রসিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ রেখেছে ইসরায়েল। ফলে দুর্ভিক্ষ পীড়িত গাজায় বড় পরিসরের ত্রাণ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা ক্রসিং বন্ধ রাখার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। অন্যদিকে হামাস জানায়, রাফা ক্রসিং বন্ধ থাকায় তাদের কাছে থাকা জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে দেরি হতে পারে। এদিকে ইসরায়েলের জেরুজালেমে হামাসের হাতে জিম্মি উরিয়েল বারুকের মরদেহ তার স্বজনদের কাছে পৌঁছানোর পর হাজারো মানুষের ঢল নামে। এছাড়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস জিম্মিদের মরদেহ সঠিক সময়ে হস্তান্তর করছে না বলে অভিযোগ করে তেল আভিভ। আইডিএফ জানায়, হামাস এখনো ৪৮ জন ইসরায়েলি জিম্মিকে আটকে রেখেছে। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনায় ইসরায়েল সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। আমেরিকার মধ্যস্থতায় প্রায় ২ বছর ধরে চলা সংঘাত বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যেই আবারও হামলার ঘটনা এই অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলেছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজায় মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাবকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে হামাস। রবিবার ভোরে উপত্যকার দক্ষিণাঞ্চলের পূর্ব রাফায় হামাসের এই অভিযানকে ঘিরে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইয়াসের আবু শাবাব ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতা। তার বিরুদ্ধে ত্রাণের ট্রাক লুট ও বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ রয়েছে হামাসের। এমনকি গত জুনে হামাস বিরোধী গ্রুপগুলোকে অস্ত্র ও অর্থ সহায়তার কথা স্বীকার করেছিলেন নেতানিয়াহু। শাবাবকে লক্ষ্য করে হামাসের অভিযানকে আইডিএফ এর বিরুদ্ধে হামলা বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালায় তারা। তবে দুটি হামলায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। হামাস কর্মকর্তা ইজ্জাত আল রিশেক টেলিগ্রাম চ্যানেলে পাঠানো এক বিবৃতিতে বলেন, ইহুদিবাদী দখলদার বাহিনী বারবার চুক্তি লঙ্ঘন করছে। তারা তাদের অপরাধকে ন্যায্যতা দিতে তুচ্ছ অজুহাত তৈরির চেষ্টা করছে। এছাড়া রাফার ওই এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন জানিয়ে হামাস বলছে, সেখানে আইডিএফ এর ওপর হামলার কোনো তথ্য তাদের জানা নেই এবং এর সাথে হামাসের কোনো সম্পৃক্ততাও নেই। এর আগে ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে এক বিবৃতিতে হামাসের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করার অভিযোগ তোলা হয়। যুদ্ধবিরতির অন্যান্য মধ্যস্থতাকারী দেশকে হামাসের সম্ভাব্য চুক্তি লঙ্ঘনের বিষয়ে অবহিত করা হয়েছে জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়, তারা হামাসকে চুক্তি মেনে চলতে আহ্বান জানিয়েছে। এ ধরনের লঙ্ঘন চালিয়ে গেলে যুদ্ধবিরতি রক্ষায় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
স্টেট ডিপার্টমেন্টের অভিযোগ অস্বীকার করে হামাস জানায় এসব মিথ্যা অভিযোগ ইসরায়েলের প্রচারণার প্রতিফলন, বরং দখলদার বাহিনী প্যালেস্টিনিয়ান বেসামরিক নাগরিকদের হত্যা, অপহরণ, ত্রাণের ট্রাক চুরি এবং লুটপাটে অর্থায়ন করেছে। প্রচারণামূলক ভিডিওতে তারা এটি স্বীকারও করেছে। তাদের এসব অপরাধ ঠেকাতে গাজার পুলিশ জনগণের সমর্থনে আইন অনুসরণ করে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। রাফায় উত্তেজনার মধ্যে গাজার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে 2 প্যালেস্টিনিয়ানকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ওয়েস্ট ব্যাংকের নাবালুসেও এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। অন্যদিকে দেইর আল বালায় ইসরায়েলি হামলায় 5 জনের মৃত্যুর খবর দিয়েছে আল আকসা হাসপাতাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবার বৈঠকের একদিন পর এনবিসিকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে 2 ঘন্টার দীর্ঘ ও সফল বৈঠক করেছেন তিনি। এ সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ এবং আমেরিকার কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ইউক্রেনের, এসব নিয়ে আলোচনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে জেলেনস্কির তৃতীয় বৈঠকে যুদ্ধবন্ধ প্রসঙ্গই ছিল মূল আলোচনা। সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, প্রায় 2 ঘন্টার বৈঠকে সম্ভাব্য সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এতে যুদ্ধবন্ধে রাশিয়ার উপর আমেরিকা ও ইউক্রেনের মিত্র দেশগুলোর আরও বেশি চাপ প্রয়োগ করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধবন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় দখলকৃত কোনো স্থানের অধিকার ছেড়ে দিতে আগ্রহী কিনা এমন প্রশ্নে জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের মূল বিষয় তিনি বুঝতে পেরেছেন। কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ ও শান্তি আলোচনায় যেতে হলে পুতিনকে কিছুটা অতিরিক্ত ভূমির নিয়ন্ত্রণ দিতেই হবে, কারণ এটি প্রেসিডেন্ট পুতিন প্রত্যাশা করেন বলেও মনে করেন তিনি। রুশ প্রেসিডেন্ট পুতিনকে সন্ত্রাসী উল্লেখ করে নিজের ইংরেজি ভাষার প্রতি দক্ষতায় দুর্বলতার কথা স্বীকার করেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ওয়াশিংটনের কাছে তিনি টমাহক মিসাইল চেয়েছেন, তবে এই বিষয়ে সরাসরি মানা না করলেও হ্যাঁ বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। হাঙ্গেরিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকে শান্তি আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাজি হবেন কিনা জানতে চাইলে জেলেনস্কি বলেন, তিনি মনে করেন না এতে পুতিন রাজি হবেন, তবে পর্যাপ্ত চাপ থাকলে এই আলোচনায় রুশ প্রেসিডেন্ট রাজি হতে পারেন বলেও মনে করেন তিনি। আলো আর শিল্পের শহর ফ্রান্সের রাজধানী প্যারিস, আর এই শহরের হৃদয় লুভ মিউজিয়াম। রবিবার সকালে সেখানে ঘটে গেল এমন এক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে গোটা ফ্রান্সকে। বিশ্ববিখ্যাত এই মিউজিয়ামে ঘটেছে ভয়াবহ ডাকাতির ঘটনা। ফ্রান্সের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাশিদা দাতি সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন এই খবর। তিনি জানান, খবর পেয়েই ছুটে গেছেন ঘটনাস্থলে, তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি। এদিন সকাল 9:30টায় এই দুঃসাহসী হামলা চালায় একদল ডাকাত। তারা জানালা ভেঙে ঢুকে পড়ে লুভের অ্যাপোলো গ্যালারিতে, যেখানে সাজানো আছে ফ্রান্সের রাজমুকুটের অবশিষ্ট রত্নগুলো। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ডাকাতরা ভবনে ঢোকার জন্য ব্যবহার করে একটি ক্রেন। মাত্র 7 মিনিটে তারা হাতিয়ে নেয় জাদুঘরের একাধিক মূল্যবান অলংকার। এরপর মিলিয়ে যায় প্যারিসের ব্যস্ত রাস্তায়, ঠিক যেন সিনেমার কোনো দৃশ্য। কর্তৃপক্ষ জানায়, লুট হওয়া রত্নগুলোর আর্থিক মূল্যের চেয়েও অনেক বেশি তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য। খোয়া যাওয়া অলংকারগুলোর তালিকা তৈরির কাজ চলছে, তবে ধারণা করা হচ্ছে লুট হওয়া জিনিসগুলোর মধ্যে থাকতে পারে 3টি কিংবদন্তি হীরা, রিজেন্ট, স্যান্সি আর হার্টেনসিয়া। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। এ সময় ভেতরে থাকা পর্যটকেরা কিছু সময়ের জন্য থমকে যান। Us out of the gallery, swept us down the stairs by the Wing Victory. Then we were headed out the exit. We didn't realize the whole museum was being evacuated. আর বাইরে অপেক্ষমান শত শত দর্শনার্থী, কেউ হতাশ, কেউ হতবাক, কেউ কেবল লুভের সামনে ছবি তুলেই ফিরে যান। When we arrived here, we saw that everything was closed down and was wondering what was going on, and we asked one of the journalists here because everything was taped. কে বা কারা করলো এমন দুঃসাহসিক ডাকাতি? কিভাবে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মিউজিয়ামে এমন দিনের আলোয় দুর্ধর্ষ এই ডাকাতি সংঘটিত হলো? ফ্রান্সের পুলিশ এখন সেই রহস্যের উত্তর খুঁজছে। চায়নার দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজুতে শেষ হয়েছে 138তম চায়না আমদানি ও রপ্তানি মেলা অথবা ক্যান্টন ফেয়ার এর প্রথম ধাপ। রবিবার শেষ হওয়া 5 দিনব্যাপী এই ধাপে চোখ ধাঁধানো নতুন পণ্য ও স্মার্ট প্রযুক্তি নির্ভর উদ্ভাবন তুলে ধরা হয়েছে। আসন্ন দ্বিতীয় ধাপে 515,000 বর্গমিটার প্রদর্শনী এলাকা জুড়ে থাকবে 25,000-এর বেশি বুথ। এখানে বিশেষভাবে গুরুত্ব পাবে উন্নত মানের হোম লিভিং পণ্য ও সমাধান, যা 15টি ভিন্ন ভিন্ন জোনে উপস্থাপিত হবে। দ্বিতীয় ধাপে আরও থাকবে উপহার সামগ্রী, সজ্জাবস্তু, নির্মাণ সামগ্রী এবং আসবাবপত্র। সব মিলিয়ে এটি হয়ে উঠবে এক ওয়ান স্টপ প্রকিউরমেন্ট প্ল্যাটফর্ম,
যেখানে মিলবে নতুন ডিজাইন এবং পরিবেশ বান্ধব ধারণার সমন্বয়। এতে সরবরাহকারী ও ক্রেতাদের মধ্যে ব্যবসায়িক মেলবন্ধন আরও সহজ হবে। ক্যান্টন ফেয়ারের এক্সিবিশন অপারেশনস এর সিনিয়র ম্যানেজার জেংপি জানান, এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় 10% বেড়েছে। 参展企业约1万家，其中拥有 দ্বিতীয় ধাপে প্রায় 10,000 প্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে 2,900-এরও বেশি হচ্ছে জাতীয় উচ্চ প্রযুক্তি সংস্থা লিটল জায়ান্ট প্রতিষ্ঠান, গ্রিন ম্যানুফ্যাকচারিং সংস্থা এবং জাতীয় শিল্প ডিজাইন কেন্দ্র, যা গতবারের তুলনায় 10%-এরও বেশি। এই নামকরা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ শিল্প খাতের রূপান্তর ও উন্নয়নে সহায়তা করবে এবং শিল্পে উদ্ভাবন ও গ্রিন ট্রান্সফরমেশনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। 全面提升行业创新与绿色含量。 প্রায় 7 দশকের ইতিহাসে চায়নার সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারের শরৎকালীন আসর চলবে 15 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 3টি ধাপে ভাগ হয়ে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।